আমাদের এক পড়শি দেশ বাংলাদেশ, তারও কি পরিস্থিতি হতে পারে শ্রীলঙ্কার মতোই? তারাও কি অর্থনৈতিকভাবে একেবারেই নিমজ্জিত হতে চলেছে? দেউলিয়াপনা থেকে ঠিক এক প্রস্থ দূরে যখন অবস্থান করছে বাংলাদেশ, তখন বাংলাদেশের সংবাদ মাধ্যম ভারতকে নিয়ে কি মিথ্যা অপপ্রচার করছে জানেন? আজকের পর্বে আপনাদের যেমন একদিকে দেখাবো যে বাংলাদেশের কি করুণ অবস্থা, সেখানকার সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে, আগামী দিনে বাংলাদেশের জিডিপি কোন জায়গায় কোন তলানিতে ঠেকতে পারে, যা নিয়ে আশঙ্কার মেঘ যে শুধু বাংলাদেশের মধ্যে রয়েছে এমনটা নয়, ভারতও এ নিয়ে চিন্তিত। তার কারণ ভারতের পড়শি দেশ বাংলাদেশের যদি পতন হয়, তাহলে তারও একটা ইম্প্যাক্ট ভারতে এসে পড়বে, ভারতে অনুপ্রবেশও বৃদ্ধি পাবে। এবং আজকের পর্বেই আপনাদের দেখাবো এই গত এক বছরে বাংলাদেশ থেকে কতজন অনুপ্রবেশ ঘটেছে ভারতে, এবং তাদের মধ্যে কতজন হিন্দু কতজন মুসলমান সেই তথ্য যেমন আপনাদের দেব, পাশাপাশি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি যারা নাকি বলে আসছে যে ভারতের সংবাদ মাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার রটাচ্ছে, আজকে আপনাদের সামনে আমি হাতে নাতে প্রমাণ দেব যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কিছু সংবাদ মাধ্যম শুধুমাত্রই কিছু ভিউ আদায় করার জন্য এবং শুধুমাত্রই মুনাফা অর্জনের জন্য ভারতকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। যে বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে দেউলিয়াতে এসে পৌঁছেছে, এবং আপনাদের বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্য শোনাবো। বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্য শুনলে আপনারা চমকে যাবেন, যেখানে তিনি বলছেন যে শেখ হাসিনা আসার আগে বাংলাদেশের সেনারা পর্যন্ত দুবেলা পেট ভরে ভাত খেতে পারতো না। ভাবতে পারেন কতটা গরিব দেশ। আপনাদের বক্তব্যটা শোনাবো, বাংলাদেশের সেনা প্রধানের মুখের বক্তব্যটা শোনাবো। তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনীরা তারা দুবেলা পেট ভরে ভাত পর্যন্ত খেতে পারে না, শেখ হাসিনা এসে সেই ব্যবস্থা করে দিয়েছিল। এই রকম একটা দেউলিয়াপনা অবস্থা থেকে বাংলাদেশ তাদের প্রচার মাধ্যমও শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য ভারতের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করছে। আজকে এই সমস্ত তথ্য আপনাদের সামনে দেব, এবং এইভাবে চলতে থাকলে বাংলাদেশের পরিণতিও যে শ্রীলঙ্কার মতো হতে চলেছে সেটাও স্পষ্ট হয়ে যাবে আপনাদের আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সংবাদ মাধ্যম হচ্ছে প্রথম আলো, এবং সেই প্রথম আলো সংবাদ মাধ্যমে লেখা রয়েছে অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রধান বাধা মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি দূর হোক। সেখানে মাসারুর আরেফিন 1 জানুয়ারি তিনি লিখেছেন এই প্রবন্ধ বা নিবন্ধটি। কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। 2025 সাল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস বা আইএম এর পূর্বাভাস মন খারাপ করার মতো। তারা রাজনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ুর মন্দ প্রভাব এবং সংকোচনমূলক অর্থনীতির নীতি, এই 3 কারণ দেখিয়ে বলেছে 2025-এর অর্থবর্ষে আমাদের জিডিপির প্রকৃত প্রবৃদ্ধি ঘটবে মাত্র 3.8%। বুঝতে পারছেন যে আইএমএফ তারা পূর্বাভাস দিয়েছে যে 2025 সালে বাংলাদেশের জিডিপির গ্রোথ কমে নামতে পারে 3.8%। সেখানে আপনাদের দেখাবো প্রথম আলোরই আরো একটা প্রতিবেদন। তারা বলছে 2024 থেকে 2025 অর্থবর্ষে ভারতের প্রবৃদ্ধি হতে পারে 6.7%। শুরুতে শুধু এটুকুই ইনফরমেশন আপনাদের সামনে দেখালাম যে যেখানে বাংলাদেশের জিডিপি 3.8% হতে পারে 2025-এ, ঠিক সেইখানে দাঁড়িয়ে ভারতের অর্থনীতির গতি 6.7% হতে পারে, অর্থাৎ বাংলাদেশের প্রায় ডবল। এই রকম যখন একটা পূর্বাভাস, সেটা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভারত অর্থনৈতিকভাবে কতটা স্টেবল পজিশনে দাঁড়িয়ে রয়েছে। কারা এই সংবাদ প্রচার করছে, পাবলিশ করেছে? প্রথম আলো। আমাদের যেমন আনন্দবাজার পত্রিকা, বাংলাদেশেও সর্ববহুল জনপ্রিয় পত্রিকা হচ্ছে এই প্রথম আলো। তাদের প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। অথচ কিভাবে বাংলাদেশ মিথ্যে খবর বলছে সেটা আপনাদের সামনে দেখাবো। আপনারা দেখুন, 71 বলে একটি ইউটিউব চ্যানেল, যার সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু 12 মিলিয়ন। ভেবে দেখুন কত বড় একটা চ্যানেল বাংলাদেশের, যার সাবস্ক্রাইবারের সংখ্যা 12 মিলিয়ন। তারা লিখছে দেউলিয়াত্বের কাছাকাছি ভারত, ফতুর মোদি, গদিও শেষ। প্রথমত দেউলিয়ত্ব বলে বাংলায় কোনো শব্দ তো নেই, কিন্তু তাও যদি মেনে নিই, তারা বলছে যে ভারত নাকি দেউলিয়ার পথে এবং মোদিও ফতুর। দেখুন, মোদি ফতুর হলো না মোদি রাজা হলো, ভারতের মতো গণতান্ত্রিক দেশে এর কিচ্ছু এসে যায় না। এটা গেল দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে গদিও শেষ।
নরেন্দ্র মোদীর নাকি গদিও শেষ, এখানে থাম্বনেলে এটা লেখা রয়েছে। বুঝতে পারছেন কিভাবে মিথ্যে খবর সেখানে প্রকাশ পাচ্ছে? এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বলে আসছিল এতদিন ধরে যে ভারত নাকি তাদের হয়ে মিথ্যে খবর প্রকাশ করছে। আপনাদের আমি একটা ছোট্ট প্রমাণ দেখালাম তারা কিভাবে মিথ্যে তথ্য বাংলাদেশের মানুষকে দিচ্ছে, এবং এই ধরনের খবরগুলো প্রকাশ হওয়ার পরেই নিরক্ষর বাংলাদেশের মূর্খ বাংলাদেশিরা তাদের কমেন্টে ভরিয়ে দিচ্ছে যে ভারত বিদ্বেষী কথা বললে ভারতের ক্ষতি হচ্ছে, এই ধরনের কোনো খবর প্রকাশ পেলে সেখানে ভিউয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই কারণেই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো মিথ্যে খবর প্রকাশ করে ভারতকে অর্থনৈতিকভাবে দেউলিয়া বা দুর্বল দেখানোর চেষ্টা করছে। আসুন এই ভিডিওটিতে যেটা বলা হয়েছে একটা ছোট্ট অংশ আপনাদের শোনাই, শুনুন একবার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বাড়ার প্রক্রিয়া শুরু হয়। সেই প্রভাব ভারতের অর্থনীতির উপরও পড়ছে। ভারতের বাণিজ্য ঘাটতির বৃদ্ধি, বিদেশি বিনিয়োগের আশঙ্কাজনক হ্রাস, সবকিছু মিলিয়ে চোখে অন্ধকার দেখছে মোদী সরকার। ভারতীয় রুপির দুরবস্থা। ভারত কি আবারও এক যুগান্তকারী অর্থনৈতিক সংকটে পড়ছে? এই অস্থিরতা কেন ঘটছে? কেন বাজারে রুপির দাম নিয়ে ক্রমাগত আতঙ্ক? আর ভারত সরকারের পক্ষে কি এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব? ভারতীয় রুপি ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে পৌঁছেছে। প্রতি ডলারে 85.56 রুপি। শুনলেন বন্ধুরা, বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে নাকি যে ভারতের রুপির দাম ডলারের তুলনায় ক্রমাগত পড়তে থেকেছে। প্রথম কথা, এটা ভুল তথ্য। তার কারণ জো বাইডেনের প্রশাসনের সময় থেকেই ডলারের দাম রুপির থেকে বেড়েছিল। এবং দ্বিতীয় হচ্ছে, এরা বলছে যে গোটা পৃথিবীতে নাকি ডলারের দাম ভারতের সব থেকে কম, অর্থাৎ রুপি সব থেকে দুর্বল। গোটা বিশ্বের মধ্যে নাকি রুপি সব থেকে দুর্বল, এই তথ্য তারা বলল। সম্পূর্ণ মিথ্যে যে তথ্য সেটা আপনাদের সামনে দেখাবো। দেখুন আপনারা, এই মুহূর্তে আজকের দিনে যখন আমি খবর রেকর্ড করছি, আজকের দিনে এক ডলার মানে হচ্ছে 85.79 ইন্ডিয়ান রুপিস, যেখানে $1 বা 1 ইউএসডি মানে হচ্ছে 119.43 বাংলাদেশি টাকা। ভাবুন একবার, অর্থাৎ $1 মানে যেখানে ভারতের হিসাবে প্রায় 85 বা 86 টাকা, সেখানে বাংলাদেশের 120 টাকার কাছাকাছি। এদৎ সত্ত্বেও, এতটা পিছিয়ে থাকা সত্ত্বেও তারা বলছে যে বিশ্বের মধ্যে নাকি ভারতের রুপি সব থেকে দুর্বল, অথচ বাংলাদেশ কতটা পিছিয়ে রয়েছে সেটা আপনাদের দেখালাম। এই ধরনের মিথ্যে তথ্য তারা একদিকে বলছে, অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান যে বক্তব্য বলেছে সেটা শুনলে বোধহয় আমাদেরও চোখে জল আসবে। বাংলাদেশের সেনাপ্রধান তিনি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছে যে শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি কয়েকটা কাজ ভালো করেছিলেন। কি ভালো কাজ? না, শেখ হাসিনার আগে অর্থাৎ জামাত বা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন নাকি বাংলাদেশের সেনাবাহিনীরা দুবেলা দুমুঠো পেট ভরে ভাত পর্যন্ত খেতে পারতো না। আর এই সেনাপ্রধান বলছে যে শেখ হাসিনা আসার পর থেকে বাংলাদেশি সেনারা অন্তত দুবেলা ভাত খেতে পায়। এটা গেল প্রথম কথা, কতটা হাস্যকর বক্তব্যটা শোনাচ্ছি। এবং দ্বিতীয়, তিনি বলছেন যে ভাত পেলেও তাদের প্লেটে আমিষ পড়তো না, অর্থাৎ মাছ মাংস ডিম দেওয়ার ক্ষমতা ছিল না, দিলেও একবেলা। কিন্তু শেখ হাসিনা আসার পর থেকে সেটা দুবেলা করে তার সংস্থান করেছিল কিন্তু বাংলাদেশি সেনাদের জন্য। ভাবতে পারেন একটা দেশের সেনাবাহিনী যে এত দুর্বল, তাদেরকে একবেলা ভাত খেয়ে থাকতে হতো, তারা নাকি ভারতের অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলছে। এই বক্তব্য তো আর যে কেউ বলেনি, আর এই বক্তব্য কোনো ইউটিউবারেরও নয়। এটা একেবারেই বাংলাদেশের উচ্চ পদস্থ সেনা প্রধানের বক্তব্য, যিনি স্বীকার করছেন যে বাংলাদেশের সেনাবাহিনীরা এই শেখ হাসিনা আসার আগে দুবেলা পেট ভরে ভাতটা পর্যন্ত খেতে পারতো না। আসুন বক্তব্যটা শুনুন, এরা নাকি 4 দিনে কলকাতা দখল করবে। শুনুন। ছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রিনসিক একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড। লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনী সোলজাররা 1 বেলা ভাত খেত। সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী কিন্তু আগে 1 বেলা আমিষ পেত, নেভি এয়ারফোর্সে 2 বেলা আমিষ ছিল। উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রিনসিক একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড। লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনী সোলজাররা 1 বেলা ভাত খেত। শুনলেন বন্ধুরা, কি করুণ কাহিনী। এই কারণেই
নরেন্দ্র মোদীর সরকার এদের চালটা পর্যন্ত বন্ধ করেনি। তার কারণ সেনাবাহিনীদের তো 4 দিনে কলকাতা দখল করতে হবে, তাই তাদের তো পেট ভরে খাওয়াটা দরকার। আর তাদের যদি খাওয়া দাওয়া না হয় তাহলে কিভাবে যুদ্ধ যুদ্ধ খেলাটা করবে বলুন তো? এই কারণেই তো আমরা জাহাজের পর জাহাজ চাল পাঠিয়ে যাচ্ছি। বাংলাদেশ নদীমাতৃকার দেশ, উর্বর কৃষি জমি হওয়া সত্ত্বেও এতটা অযোগ্য একটা দেশ যে নিজেরা খাদ্যতে পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ হতে পারেনি। এতটাই তাদের ব্যর্থতা। সেখানকার সংবাদ মাধ্যম বলছে নাকি ভারতের অর্থনীতি এতটাই ভঙ্গুর, এতটাই দেউলিয়ার জায়গায় চলে এসেছে যে যে কোনো দিন নাকি কোলাপস করে যেতে পারে। এই ধরনের মিথ্যা তথ্য একদিকে তারা বলছে, অন্যদিকে তাদের অবস্থা কতটা করুণ বাংলাদেশের সেনাবাহিনীর বক্তব্য শুনিয়ে আপনাদের বললাম। আরো কিছু তথ্য দেবো আপনাদের সামনে। দেখুন, এবিপি আনন্দের একটা সংবাদ, যেটা 1 মাস আগে গত 5 তারিখে 5ই ডিসেম্বর প্রকাশ পেয়েছিল। জিনিসপত্রের দামে আগুন, অস্থির বাংলাদেশে 4 মাসের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে মুদ্রাস্ফীতি একেবারেই বাংলাদেশের চরমে উঠেছে। যেখানে বাংলাদেশের সেনাবাহিনীরা দুবেলা দুমুঠো খেতে পারছে না, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষের কি অবস্থা বুঝতে পারছেন? কি লেখা রয়েছে এখানে? অশান্ত বাংলাদেশে এবার চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি। একে একে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। পরিসংখ্যান বলছে নভেম্বরে 11.38% পৌঁছেছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি, যা গত 4 মাসের মধ্যে সর্বোচ্চ। প্রধানত খাদ্যের অগ্নিমূল্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার দেশের মুদ্রাস্ফীতির বিষয়ে এই তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। কাজে বুঝতেই পারছেন, একেবারে সঠিক একটা তথ্য যেটা বাংলাদেশেই দিয়েছে। 11.38% তাদের মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছে। এরা নাকি বলছে যে ভারতের অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, ভারত দেউলিয়া হয়ে গিয়েছে, ভারতে ব্যবসা বাণিজ্য আসছে না, এই ধরনের মিথ্যা তথ্য তারা প্রচার করছে। আর তাদের সেনাবাহিনীরা এই তথ্যর ওপর ভিত্তি করে তারা বলছে 4 দিনে নাকি কলকাতা দখল করে নেব। বুঝতে পারছেন গোটা গল্পটা? বুঝতে পারলেন তো? কমেডি শোটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন এবার আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে দিই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার। আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু রিপোর্ট থেকে তথ্য দেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 2023 সালের এপ্রিল থেকে 2024 মার্চ পর্যন্ত ভারতে আসা বিদেশিদের সংখ্যা 98,40,312 জন। এর মধ্যে সব থেকে বেশি লোক এসেছে কিন্তু বাংলাদেশ থেকেই, সংখ্যাটা 21 লক্ষ। এবং তারপরে আমেরিকা এবং ব্রিটেন থেকে যথাক্রমে ভারতে লোক আসার সংখ্যা 17 লক্ষ এবং 9 লক্ষ। ভাবুন, এই গত 1 বছরে বাংলাদেশ থেকে ভারতে 11 লক্ষ কিন্তু লোক এসেছে। তারা কেউ চিকিৎসার জন্য, কেউ ঘুরতে, কেউ পড়াশোনা করতে, বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদের দেশে এসেছে। এবং সব থেকে চিন্তার বিষয় হচ্ছে যে এরা যে এই 11 লক্ষ লোক ভারতে এসেছে, তার মধ্যে কতজন থেকে গিয়েছে এটাই সব থেকে চিন্তার। কেন? আপনাদের একটা দেখাচ্ছি, বিবিসি বাংলাদেশের একটা নিউজ। সেখানে কি ছাপা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। হিন্দুরা নয়, অগাস্টের পর বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় ভারতে গেছেন মুসলিমরাই। অর্থাৎ অগাস্ট কেন না, অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় এসেছে অগাস্ট মাস থেকে, শেখ হাসিনার পদত্যাগের পর বা দেশত্যাগের পর। এবং বিবিসি বাংলাদেশ, যেটা সম্পূর্ণ, বিবিসি জানেন একেবারে ভারত বিরোধী আমেরিকান একটা সংবাদ মাধ্যম, যারা সম্পূর্ণ ভারত বিরোধী কথা বলে, তারা কেন এই তথ্যটা লিখেছে সেটা আসছি পরে। কিন্তু তাদের তথ্য হচ্ছে হিন্দুরা নয়, আগস্টের পরে বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় ভারতে এসেছে মুসলিমরাই। অর্থাৎ আপনাদের ওই বললাম যে 11 লক্ষ বাংলাদেশিরা ভারতে এসেছেন, তার মধ্যে কতজন থেকে গেছেন ভগবান জানে। তাদের মধ্যে কিন্তু সংখ্যাটা বেশি মুসলিমদের, হিন্দুদের তুলনায়। এবার এইটা নিয়ে বিবিসি কি প্রতিবেদনে লিখেছে জানেন? বিবিসি তো ভারত বিরোধী একটা সংবাদ মাধ্যম, আপনারা সকলেই জানেন। যারা জানেন না তারা জেনে নিন। এদের একমাত্র এজেন্ডা হচ্ছে নরেন্দ্র মোদীর বিরোধিতা করা, ভারতের বিরোধিতা করা এবং কংগ্রেসকে সমর্থন করা। এই বিবিসি লিখছে যে এই তথ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছে যে হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হয়নি। যদি আক্রান্ত হতো তাহলে তো পরিসংখ্যানে হিন্দুরাই বেশি বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছে, এই তথ্য পাওয়া যেত। তারা বলছে যেহেতু এই তথ্যটা পাওয়া যাচ্ছে মুসলমানরাই বেশি ভারতে চলে এসেছে, কাজেই বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হয়েছে, এই তত্ত্ব আর মিলছে না। এই রকম ভাবেই তারা খবরটা ছেপেছে। কিন্তু তারা তাদের মোড়কে যা খবর ছেপেছে সেটা তো তাদের এজেন্ডাকে ফুলফিল করার জন্য। কিন্তু আপনারা এইখান থেকে যে তথ্যটা পেলেন যে আমাদের দেশে যত বাংলাদেশ থেকে নাগরিক এসেছে তাদের বেশিরভাগই মুসলমান। বুঝতে পারছেন যে আমাদের নিশিকান্ত দুবে থেকে শুরু করে অনেক বিজেপি নেতৃত্ব রাজ্যসভায় বা লোকসভায় দাঁড়িয়ে যে কথাগুলো বলে সেটা কতটা সত্য।
যে আমাদের ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্রমশ হিন্দুদের সংখ্যা কমছে, মুসলমানদের সংখ্যা বাড়ছে, আর তৃণমূল তো মুসলমান দেখলেই একেবারে নিজেদের লোক বলে মনে করে দেয় এবং তাদের জন্য ভোটার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন করে দেয় তাদের জন্য, যাতে করে তৃণমূল কংগ্রেস ভোটটা পেতে থাকে। কাজে কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আপনারা এই তথ্য দিয়েই বুঝতে পারবেন। কিন্তু যে কারণে আপনাদের সামনে আমি বললাম যে বাংলাদেশ নিজেদের সেনাবাহিনীদের খেতে দিতে পারে না, সেই বাংলাদেশের নাগরিকদের এমনই করুণ অবস্থা যে তারা পালিয়ে এসে ভারতে বাঁচতে চাইছে, তার কারণ ভারতের খেয়ে ভারতের বদনাম করার সুযোগটা তারা পাবে। দেখুন, বাংলাদেশে খেয়ে তো আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না, একবেলা খেয়ে আর কে কতদিন বেঁচে থাকবে। সেই কারণে তারা বাংলাদেশ থেকে ভারতেই চলে আসছে। আর আমাদের দেশে এই মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, অখিলেশ যাদবের মতো বেশ কিছু রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন, যারা এই সমস্ত বাংলাদেশি উদ্বাস্তুদের একেবারে সযত্নে ভারতবাসী করে তুলছেন শুধুমাত্র একটা ভোটের জন্য। এই গেল সার্বিক পরিস্থিতি, যেটা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে বাংলাদেশের দেউলিয়াপনা অবস্থা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। জিডিপির গ্রোথ 3.8% পূর্বাভাস দিয়েছে আইএমএফ, এবং যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, আগামী দিনে এই ধরনের অনুপ্রবেশ আরো বেশি করে বাড়তে পারে ভারতের। সেই কারণেই গোটা দেশ সতর্ক তো এমনিই রয়েছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোর নিয়ে কোনো চিন্তা নেই, তারা বাংলাদেশিদের যা যা ট্রিটমেন্ট দেওয়ার সেই ট্রিটমেন্ট তারা খুব ভালোভাবেই দিচ্ছে। চিন্তা হচ্ছে এই পশ্চিমবঙ্গকে নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন ওপার বাংলা থেকে অনুপ্রবেশের আটকানো একেবারেই কখনোই সম্ভব নয়। এবং আপনাদের বললাম, এই যে 11 লক্ষ মানুষ তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে, এই পরিসংখ্যান যদি পাওয়া যেত যে তারা কোন রাজ্য দিয়ে প্রবেশ করেছে, আপনারা দেখতেন তার 60% মানুষ কিন্তু এই পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করেছে। তাদের মধ্যে বেশিরভাগ অংশ কেউ কেউ থেকেও গিয়েছে, আর যারা থাকেনি তারা হয়তো পশ্চিমবঙ্গ থেকে ঢুকে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে। এই হচ্ছে সার্বিক অবস্থা, এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই বাংলাদেশ নাকি বড় বড় কথা বলে 4 দিনে দখল করবে। যারা সেনাবাহিনীদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারে না, তারা নাকি 4 দিনে কলকাতা দখল করবে। এই হাস্যকর কমেডি শো এর সমাপতনটা আপনাদের সামনে করার জন্যই আজকের পর্বটা আনলাম। আপনারাও দয়া করে একটা অন্তত বক্তব্য বা কমেন্ট আপনাদের লিখে জানাবেন, আর বাংলাদেশি ফেক নিউজ থেকে সতর্ক থাকবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।